হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সেট ওয়ানের ফিজিক্সের যে প্রশ্নগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের প্রথম প্রশ্ন ছিল যে দুটি সমান্তরাল পাতে সমজাতীয় আধান আছে, এদের উভয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে পাত দুটির মধ্যবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে। তাহলে করে নেওয়া যাক আমাদের প্রথম যে প্রশ্নটা আছে। তাহলে ধরো যে এটা একটা আমাদের সমান্তরাল পাত, সমজাতীয় আধান। তাহলে ধরে নিচ্ছি এটা প্লাস চার্জে আহিত আছে এবং এদিকে আরও একটি পাত আছে, সেটিও ধরে নিচ্ছি প্লাস চার্জে আহিত আছে। তাহলে এটারও তলমাত্রিক ঘনত্ব সিগমা, এটারও তলমাত্রিক ঘনত্ব সিগমা। তাহলে এখানে মিডিল কোনো পয়েন্টে আমাদের তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে এটা আমি বলছি ফার্স্ট, এটা সেকেন্ড পয়েন্ট। তাহলে এবার এদের মধ্যবিন্দুতে যদি আমরা দেখেছি কি হয় না, ইলেকট্রিক ফিল্ডের যে ডিরেকশনটা হয় সেটা হয় সবসময় প্লাস থেকে বাইরের দিকে এবং মাইনাসের দিকে। তাহলে এখানে আমরা যখন যে কোনো বিন্দুতে যদি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হয়, তাহলে আমরা সেখানে কি রাখি, একটা পজিটিভ চার্জ বা একক ধনাত্মক আধান রাখি। তাহলে সে যে পরিমাণ বল অনুভব করবে সেটাই তড়িৎ ক্ষেত্র পাবো। তাহলে এখানে আমার একটা প্লাস চার্জ আছে, তাহলে এইখানেও প্লাস চার্জ আছে, তাহলে কি করবে, বিকর্ষণ করবে এবং ডিরেকশনটা কোন দিকে হয়, প্লাস থেকে বাইরের দিকে। তাহলে এই যে ফার্স্ট প্লেট, এর জন্য যে তড়িৎ ক্ষেত্র পাবো না সেটা কোন ডিরেকশনে হবে, এদিকে। তাহলে এদিকে ইউ ওয়ান হবে। আবার এই প্লাস যে প্লেটটা আছে সেটার জন্য কি হবে, এখানে যে প্লাস চার্জটা আছে তাকে কি করবে, বিকর্ষণ করবে। তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে, এদিকে। তাহলে দেখো যে ই ওয়ান অসীম দৈর্ঘ্যের সমান্তরাল পাতের জন্য আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের কত হয়ে থাকে না, ই ওয়ান সমান হয়ে থাকে সিগমা বাই 2 এপসাইলন নট, এবং ই টু সমানও হয়ে থাকে, যেহেতু দুজনের তলমাত্রিক ঘনত্ব সমান, সিগমা বাই 2 এপসাইলন নট। এবার কি হচ্ছে দেখো, এই মিডিল পয়েন্টে দুজনের ডিরেকশন বিপরীত। তাহলে যে ইটা আসবে, ই নেট বা লব্ধি যেটা পাবো সেটা কি হবে, দুজনের সমান এবং বিপরীতমুখী হলে আমরা জানি মাইনাস করতে হয়। তাহলে দুটো যদি আমরা মাইনাস করি তাহলে দুজনের মান সেম, সিগমা বাই 2 এপসাইলন নট মাইনাস সিগমা বাই 2 এপসাইলন নট। তাহলে কি হবে, দুটো সেম আছে, তাহলে অ্যান্সার আমাদের শূন্য হবে। তাহলে প্রথম অপশানটা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট যে প্রবলেমটা দেওয়া আছে, এটা কারেন্টটা এই ডিরেকশনে হওয়া উচিত ছিল, এটা ভুল আছে, কারণ কারেন্টে এই ডিরেকশন হলে এই অপশানগুলোর একটাও আমাদের আসবে না। দেখো প্রথমে আছে আমাদের একটা ব্যাটারি, তাহলে ভি এ মাইনাস ভিবি বিভব পার্থক্য যদি বার করতে হবে, তাহলে প্রথমে আছে আমার একটা 6 ভোল্টের ব্যাটারি, তাহলে 6 ভোল্ট লিখলাম। তারপরে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 2 ওহম রেজিস্ট্যান্স আছে, তাহলে 3 2 গুণে 6 প্লাস করলাম। এরপরে দেখো এটা বড় থেকে ছোট হয়েছিল, এখানে দেখো ছোট থেকে বড়, তাহলে আমি বিপরীত নিচ্ছি, তাহলে মাইনাস নিচ্ছি 9 ভোল্ট। এবং এটা যদি কারেন্টের দিকে হয় তাহলে এখানেও কারেন্টের দিকে প্লাস নিয়েছিলাম, তাহলে এখনও নিব আমরা প্লাস। যদি বিপরীত নিই তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমি কারেন্টের দিকেই নিচ্ছি। কারেন্টের দিকে নিলাম, 3 অ্যাম্পিয়ার কারেন্টই আসছে, তাহলে 0.7 ইন্টু 3 করলে দেখো কত আসছে, তাহলে 6 + 6 -9 +2.1, তাহলে এখানে আসছে 12 -9 +2.1। তাহলে 12 থেকে 9 বাদ দিলে হয় 3, আর 3-এর সাথে 2.1 যদি আমরা যোগ করি তাহলে আসে +5.1, যেটা এদের উত্তর দেওয়া আছে। তাহলে এদের উত্তর যদি এটা দেওয়া আছে যেহেতু, তাহলে সেই হিসেবে আমাদের কারেন্টের ডিরেকশনটা এরকম হওয়া উচিত। যদি অপোজিট হতো তাহলে আমরা এখানে মাইনাস করতাম, তাহলে এখানে একটা মাইনাস আসতো, তাহলে মাইনাস করলে 3 থেকে 2.1 মাইনাস করলে অনেক কম চলে আসছে, যেটা এখানে কিন্তু একটা অপশানেও নেই। তাহলে আমার মনে হয় যে কারেন্টের ডাইরেকশনটা এটা না হয় এটা হওয়া উচিত। তো চলে আসো 3-এর দাগে। 3-এর দাগে বলেছে একটা বাড়িতে 220 ভোল্ট সরবরাহ লাইনের সুরক্ষার জন্য 9 অ্যাম্পিয়ারের একটি ফিউজ লাগানো আছে, সমান্তরাল সমবায় কতগুলি আমরা 60 ওয়াটের লাইট লাগাতে পারবো। তাহলে দেখো বাড়ির যে বৈদ্যুতিক লাইনটা আছে 3-এর দাগ, তার ভোল্টেজটা কত আছে আমাদের, না বলেছে 220 ভোল্ট। তাহলে ম্যাক্সিমাম কত হতে পারে, পি ম্যাক্স বা ক্ষমতা ভিআই। তাহলে এখানে বাড়িতে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, 9 অ্যাম্পিয়ার, ভোল্টেজ আছে 220, তাহলে 9 মানে সর্বোচ্চ ক্ষমতা কত না 1980 ওয়াট। তাহলে ধরছি যে এখানে আমি
এন সংখ্যক লাইট লাগাতে পারবো, এন সংখ্যক লাইট লাগাতে পারবো। তাহলে নিরাপত্তার জন্য কি হতে হবে, মোট ক্ষমতাটা হয় সর্বোচ্চ ক্ষমতার সমান হতে হবে আর না তো কম হতে হবে। তার মানে এখানে যে ধরলাম এন সংখ্যক 60 ওয়াটের লাইট জ্বলবে, তাহলে এইখানে যে এন সংখ্যক যে ক্ষমতাটা হবে হয় সেটা কি হবে, সমান হবে 1900 ওয়াটের, 1980 ওয়াটের, না তো এর চেয়ে কম হবে, কিন্তু কখনোই বেশি তো হতে পারে না, কারণ আমার বাড়ির মোট ক্ষমতাই 1980 ওয়াট। তাহলে কি করে একটা এতগুলো লাইট এই ক্ষমতার চেয়ে বেশি দিতে পারে, হয় কম হবে না তো সমান হবে। তাহলে দেখে নেওয়া যায়। তাহলে কাটাকাটি যদি করা হয়, তাহলে এটাও ওয়াট আছে, 0 0 কাটলো, 6 দিয়ে এটা যদি কাটি, 6 3 18, 6 3 18, তাহলে এন এর ভ্যালুটা কি হবে, হয় 33টি লাইট জ্বালাতে পারবো বা তার কম জ্বালাতে পারবো। তাহলে এখানে দেখো যে অপশন 33 আছে, 33-এর সমান বা কম, তাহলে এখানে আমাদের জিজ্ঞেস করেছে যে সমান্তরালে কতগুলি লাগানো যাবে, তাহলে আমি অবশ্যই 33টাই লিখব, যেটা আমাদের অ্যান্সার এসেছে। নেক্সট চলে আসো চারেরটা। 900 পাক সংখ্যা এবং এত ক্ষেত্রফল বিশিষ্ট একটি সলিনয়েডের চুম্বক ভ্রামক দেওয়া আছে, তাহলে সেটি কি পরিমাণ তড়িৎ বহন করবে। তাহলে ফর্মুলাটা মনে করা যাক, না চুম্বক ভ্রামক বা ম্যাগনেটিক মুভমেন্ট যেটাকে আমরা বলি, এম দিয়ে প্রকাশ করি, চুম্বক ভ্রামককে এম দিয়ে প্রকাশ করি। এম সমান আমরা কি জানি, তার পাক সংখ্যা গুণিত প্রবাহ গুণিত ক্ষেত্রফল, এন আই এ। তাহলে আমাদের এখানে কি বের করতে হবে, না আই এর ভ্যালু বের করতে হবে। তাহলে আই সমান কি লেখা যাবে, আই সমান লেখা যাবে এম বাই এন এ। তাহলে এম এর ভ্যালু কত দেওয়া আছে, এম এর ভ্যালু এখানে দেওয়া আছে, যে দেখি 0.6 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার, তাহলে লিখে দিলাম 0.6 অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার বাই পাক সংখ্যা কত দেওয়া আছে, 900 পাক সংখ্যা আছে, ইন্টু ক্ষেত্রফল কত দেওয়া আছে, 2 ইন্টু 10⁻⁻4। তাহলে কত আসছে এখান থেকে, এটা যদি হিসাব করা হয় তাহলে দেখা যাচ্ছে আসছে 9 দুগুণে 18, তাহলে 0.6 বাই 0.18 আসছে। তাহলে এখান থেকে লিখতে পারি 60/18, কাটাকাটি করলে 6 10 60, 6 3 18, মানে 3.33 সামথিং আসছে। তাহলে এখানে যদি অপশান দেখি, অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। চলে আসা একটি আদর্শ চোখকুণ্ডলী, এটা একটা থিওরিটিক্যাল প্রশ্ন। একটা আদর্শ চোখকুণ্ডলীর কি হয়ে থাকে, না উচ্চ সাবেশাঙ্ক হয় আর নিম্ন রোধ। কোথায় আছে অপশানটা দেখি, এই অপশান সি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে উচ্চ সাবেশাঙ্ক হয় যাতে বাধাটা পর্যাপ্ত পরিমাণ দিতে পারে, এবং রোধটা নিম্ন হয়ে থাকে যাতে তাপ ক্ষয়টা কম হয়। কারণ আমরা জানি যে এইচ প্রপোর্শনাল টু জুলের সূত্র অনুযায়ী কি, এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার আর টি। তাহলে রোধটা যদি বেশি হতো তাহলে তাপ ক্ষয় আমার বেশি হতো, কিন্তু চোখের কাজ কি, যাতে তাপ ক্ষয়টা কম হয়, এদিকে বাধাটাও যেন বেশি হয়, তাহলে সাবেশাঙ্করও কাজ বাধা দেবো, তাই সাবেশাঙ্কটা আমরা হাই নিব আর রোধটা কম। একটি তড়িৎ বর্তনীতে আবেশক আর রোধক শ্রেণী সমবায় যুক্ত আছে, মানে এলআর সার্কিট। আবেশক আর রোধকের দুই প্রান্তের মধ্যে বিভব দেওয়া আছে, তাহলে বর্তনীর যে মোট বিভব প্রভেদ তাহলে কত হবে, তাহলে দেখো আবেশকের যে বিভব প্রভেদ কত দাগ, 6 দাগ। তাহলে আবেশকটাকে আমরা কি দিয়ে বলবো, জানি আমরা আবেশক এল দিয়ে ডিনোট করি, আর রোধকটাকে আর দিয়ে ডিনোট করি, রোধককে আর দিয়ে দিই। তাহলে এটা একটা এলআর সার্কিট। তাহলে এখানে যে মোট বিভব প্রভেদ কি কি আছে, আবেশকের যে বিভবটা হবে ভিএল, আর রোধকের যে বিভবটা হবে সেটা হচ্ছে ভিআর। তাহলে এখানে মোট ভোল্টেজ যেটা হবে সেটা কি লিখতে পারি, √অফ ভিআর স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার। সিম্পল, ব্যাস এবার মান বসিয়ে দাও। রোধকের যে ভোল্টেজ কত দেওয়া আছে, 20 স্কোয়ার প্লাস এখানে আছে 16 স্কোয়ার বসাও, তাহলে 20 স্কোয়ার কত হয় 400, আর 16 স্কোয়ার আমরা জানি 256, যোগ করে দিলে চলে আসছে 656, যেটা যদি আমরা রুট করি আমরা জানি যে 25 25 25 625 হয়, তাহলে তার চেয়ে কিছু বেশি আসবে। তাহলে এখানে অপশন দেখো, 25-এর চেয়ে কিছু বেশি আসবে, আমরা জানি 25-এর স্কোয়ার হয় 625, তাহলে 25-এর চেয়ে কিছু বেশি একটাই অপশান আছে এটা। তাহলে এটা করলে আসবে 25.61 ভোল্ট, ক্যালকুলেটারে করলেও দেখতে পাবে যে 25.61 ভোল্ট। তাহলে অপশান বিটাই হবে আমাদের সঠিক।
নেক্সট আছে সাতের দাগ। সাতের দাগে আছে একটি পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, কম্পাঙ্ক দেওয়া আছে। নেক্সট, শূন্য থেকে সর্বোচ্চ মানে যদি পৌঁছাতে হয় তার কত ন্যূনতম সময় লাগে। তাহলে পরিবর্তী প্রবাহের কম্পাঙ্ক মানে ফ্রিকোয়েন্সি যদি লিখি তাহলে 50 হার্জ দেওয়া আছে। তাহলে পর্যায়কাল কি লেখা হয়? 1 বাই কম্পাঙ্ক, এটা আমরা জানি। তাহলে পর্যায়কাল 1 বাই কম্পাঙ্ক করলে কত আসছে? এটা আসছে এরকমই লিখে দিচ্ছি 1/57 মতো। এবার একটা সাইন তরঙ্গ যখন 0 থেকে ম্যাক্সে পৌঁছায়, একটা সাইন তরঙ্গ যখন 0 থেকে ম্যাক্সে পৌঁছায় তখন তার পর্যায়কালটা হয় কত? T/4, এটা মনে রাখতে হবে। তাহলে প্রয়োজনীয় সময় কত লাগবে? তাহলে T/4 করলে কত আসবে দেখো, তাহলে 1/50 ইন্টু, কারণ টি এর ভ্যালু আমরা পেয়েছি 1/50 ইন্টু 4, মানে এখানটা হয়ে যাচ্ছে 1/200 সেকেন্ড। তাহলে 0 থেকে ম্যাক্সে যেতে একটা সাইন ধর্মীর পর্যায়কাল T/4 লাগে। এবার এটাকে মিলি সেকেন্ডে করতে হবে। তাহলে মিলি সেকেন্ডে করতে গেলে আমাদের 1000 দিয়ে গুণ করে দিতে হবে, কারণ অপশানগুলো যদি দেখি তাহলে সব মিলি সেকেন্ডে আছে। তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে করলে আসছে দুটো শূন্য ক্যান্সেল, তাহলে 5 মিলি সেকেন্ড হবে এটার অ্যান্সার। তাহলে দেখো সাতেরটা, হ্যাঁ 5 মিলি সেকেন্ড হবে এটার অ্যান্সার। নেক্সট আছে নিম্নের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা সূর্য থেকে নির্গত গ্রিন হাউস এফেক্টের দরুন বায়ু স্তরকে উত্তপ্ত করে? এটা হবে কি না অবলোহিত রশ্মি। নেক্সট আসো, শূন্য মাধ্যমে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের চুম্বক ক্ষেত্র সংশ্লিষ্ট গড় শক্তি ঘনত্বের রাশিমালা আমরা জানি যে p²/2 মিউ নট হয়ে থাকে। এগুলো সব থিওরিটিক্যাল প্রশ্ন। নেক্সট আছে, যদি এপসাইলন নট আর মিউ নট শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এবং চুম্বক ভেদ্যতা হয়, তাহলে কোনো মাধ্যমের ওই মানগুলি যদি এপসিলন অ্যান্ড মিউ হয় তবে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? তাহলে চলো দেখে নেওয়া যাক এটার অ্যান্সার। তাহলে কিভাবে করব না, আমরা কি জানি এন সমান মানে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান, এটা কতটা 10 কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক এন সমান কি লেখা হয়? C/V, মানে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য যে কোনো মাধ্যমে আলোর বেগের অনুপাত। এবার এখানে আমরা শিখেছি যে শূন্য মাধ্যমে যে আলোর বেগটা হয় তড়িৎচুম্বকীয় তরঙ্গ চ্যাপ্টারে সি সমান একটা ইকুয়েশন আমরা জানি যে এরকম লেখা হয় এপসিলন নট মিউ নট, এরকম লেখা হয়। এবার এইটা যখন এটা শূন্য মাধ্যমে, আর যদি এটা অন্য কোনো মাধ্যমে হয় কীরকম লিখবো? 1/√অফ এপসিলন মিউ, এরকম লিখবো। তাহলে আমাদের তো এর অনুপাতটাই চেয়েছে, তাহলে এন সমান এখন কি লিখবো না 1/√অফ এপসিলন নট বাই √অফ 1/এপসিলন মিউ। তাহলে এটা করলে কি হয়ে যাবে? নিচেরটা উপরে উঠে যাবে আর উপরেরটা নিচে। তাহলে দেখে নাও এরকম কোন অপশনটা আমাদের দেখাচ্ছে এপসিলন মিউ বাই, অপশন বি হবে আমাদের এটা সঠিক উত্তর। নেক্সট আসছে সেকশন বি। এখানে বলেছে যে আবদ্ধ তলে যদি কোনো আধান না থাকে তবে আবদ্ধ তল থেকে নির্গত মোট তড়িৎ ফ্লাক্স শূন্য হবে। ঠিক, কারণ আমরা কি পড়েছি গসেস ল আমাদের কি বলছে না ফাই সমান, আমরা জানি কি লেখা হয়ে থাকে গসেস লতে, না ফাই সমান লেখা হয়ে থাকে মোট যত আধান এনক্লোজ আছে ওই বদ্ধতলে, মোট যত আধান এনক্লোজ আছে সেটা হয়ে থাকে কি এপসিলন গুণ হয়ে থাকে, একের এপসিলন গুণ হয়ে থাকে আধান অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কোনো বদ্ধতলের মধ্য দিয়ে মোট অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কি হয় ওই তলে আবদ্ধ আধানের 1/এপসিলন নট গুণ হয়ে থাকে। এটা পড়েছি। তাহলে তুমি বলো এখানটা যদি আধানটা আমার 0 হয় তাহলে অবশ্যই ফাইটা আমার 0 হবে, তাহলে সেই অনুযায়ী এখানে তড়িৎ ফ্লাক্স শূন্য হবে, এই তথ্যটা ঠিক আছে। এবার বলেছে গাউসের উপপাদ্য যে কোনো বদ্ধতলের ক্ষেত্রে এটাও ঠিক যে যে কোনো আবদ্ধ তল হলেই হবে, ক্লোজ সারফেস হলেই হবে, অর্থাৎ তার আকারের উপর ডিপেন্ড করে না। তাহলে দুটোই ঠিক আছে, কিন্তু এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা তার আকারকে ডিনোট করছে আর এখানটা আলাদা। তাহলে অর্থাৎ দুটো সঠিক কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয়, একে অপরের জন্য যুক্তিযুক্ত নয়, তাহলে এটা হবে। নেক্সট বলেছে সাইক্লোট্রনের মাধ্যমে ধনাত্মক আয়নকে ত্বরান্বিত করা হয়। হ্যাঁ ঠিক,
কারণ এটা ইলেকট্রন বা নিস্তড়িত, এদেরকে আমরা করতে পারি না, কারণ ইলেকট্রন অত্যন্ত হালকা হয় আর নিস্তড়িত তো আধান নেই, বাদ দাও। তাহলে এটাও ঠিক আছে। নেক্সট, সাইক্লোট্রন কম্পাঙ্ক কণার গতিবেগের উপর নির্ভরশীল। আচ্ছা, সাইক্লোট্রন কম্পাঙ্কের যে কম্পাঙ্ক এফ সমান কি লেখা হয় মনে করো, এফ সমান লেখা হয় কিউবি, সাইক্লোট্রন কম্পাঙ্ক কিউবি বাই 2 পাই এল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি কোথাও বেগের রাশিমালা আছে? তাহলে সাইক্লোট্রন কম্পাঙ্ক কি কোনোভাবে বেগের উপর ডিপেন্ড করছে? করছে না। তাহলে এটা কি হচ্ছে? ভুল। তাহলে নির্ভরশীল নয়, বেগের উপর নির্ভরশীল নয়। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, বা এখান থেকে আমরা বলতে পারি যে দাবি আর যুক্তি উভয় তো আমরা দেখতে পাচ্ছি সঠিক নয়। তাহলে এখানে যুক্তিটা যদি দেখি, সাইক্লোট্রন কম্পাঙ্ক কণার গতিবেগের উপর, এখানে কোনোটাই গতিবেগ নেই, ঠিক আছে, নির্ভরশীল নয়। তাহলে দাবি সঠিক, কিন্তু যুক্তিটা এখানে কি আছে? ভুল আছে। তাহলে সি অপশানটা হবে। নেক্সট চলে আসো সেকশন সি। সেকশন সিতে দেখতে পাচ্ছ একটা সার্কিট দেওয়া আছে। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজটা কত হবে? 60 ভোল্ট হবে, কারণ এটার সাথে কানেক্ট আছে, দেখতে পাচ্ছ ডিরেক্ট। আচ্ছা, এদিকটা যদি আমরা দেখি, তাহলে দেখো এইটা, এইটা এবং এই রোধটা কিসে আছে কানেকশন? শ্রেণী সমবায়তে কানেকশন আছে। তাহলে এদের একটা তুল্য রোধ বের করে নেওয়া যায়। তাহলে 1/c ইকুইভ্যালেন্ট। আমরা জানি যে ধারকের ক্ষেত্রে শ্রেণীতে কানেক্ট থাকলে এরকমভাবেই আমরা বের করি, যেটা রোধের ক্ষেত্রে সমান্তরালে হয় সেই উল্টা জিনিসটা। তাহলে 1/2c প্লাস 1/c প্লাস 1/2c, এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি দেখে নাও, 2c। তাহলে এখানে 1 হবে, এখানে 2 হবে, আর এখানে 1 হবে। তাহলে মোট কত হলো? 4/2c। কেটে নাও, 2 দুগুণে 4, তাহলে 2/c। তাহলে c ইকুইভ্যালেন্ট কত পেলাম? c/2। তাহলে এটা পেলাম c ইকুইভ্যালেন্ট। তাহলে এবার যদি সার্কিটটাকে একটু শর্ট করে নেওয়া যায়, তাহলে কীরকম হবে? শর্টে আঁকলে এখন এরকম হয়ে গেছে, আর এদিকে এতগুলোর পরিবর্তে আরেকটা ধারক চলে এসছে এরকম। তাহলে এখানে তো এটা সি ছিলই, আর এর অ্যাক্রসে তো এ আর বি প্রান্তের অ্যাক্রসে 60 ভোল্ট ছিল, আর এখানে যেটা চলে এসছে সে হচ্ছে c/2। এম এন আছে। তাহলে বলো এখন তুল্য রোধ কত আসতে পারে? এখন যদি এদের মধ্যে তুল্য রোধ করি সি বাই, তাহলে দেখতে পাচ্ছ এটার সাথে এটা প্যারালাল আছে। প্যারালাল কানেকশনের ক্ষেত্রে কি করা হয়? সিম্পল যোগ। তাহলে যোগ করলে আসছে 3c/2। তাহলে এটা গেল গোটা সার্কিটের তুল্য ধারক। তাহলে তুল্য ধারকত্ব পেয়ে গেল। এবার নেক্সট আমাদের দেখতে হবে যে এখানে তাহলে মোট আধান কত আছে, কিউ টোটাল কত আছে। এই যে গোটা যে সার্কিটটা, এতে টোটাল আধান কত? কিউ সমান আমরা কি জানি? সিভি। তাহলে এখানে কি লিখবো? সি ইকুইভ্যালেন্ট, আর এখানে দেখতে পাচ্ছ যে ভোল্টেজ কত যাচ্ছে? 60 ভোল্ট। তাহলে গুণ করলে কত আসছে? 3c/2 ইন্টু 60। তাহলে 2 × 3 = 60, 30 × 3 = 90 কুলম। তার মানে গোটা সার্কিটে কত আধান যাচ্ছে? 90 কুলম আধান যাচ্ছে। এবার কিন্তু আমার এখানে কত দরকার? আমার এম এন এর অ্যাক্রসে ভোল্টেজ চেয়েছে। প্রশ্নে বলেছে দেখো এম এন বিন্দুর মধ্যে বিভব কত। তাহলে এই দুটো পয়েন্টে বিভব কত? 60। তাহলে আমার দরকার এম এন এর মধ্যে বিভব। তাহলে এম আর এন এর মধ্যে যে আধানটা আছে দেখতে পাচ্ছ কত? একটা। এখানে যে ধারকটা আছে সেটা কত? একটা সি আছে। তাহলে এম এন এর অ্যাক্রস যদি ভি বের করতে হয়, তাহলে ভি এম এন সমান কি লিখবো? ভি এম এন সমান আমরা লিখবো ভি সমান কি লেখা হয়? কিউ/সি। কিউ/সি। তাহলে দেখতে পাচ্ছ যে গোটা সার্কিটে আমার লাগছে আধান আছে কত? 90 কুলম। এটার অ্যাক্রসে এম এন এর অ্যাক্রসে কত যাবে যদি হিসাব করি? তাহলে এখানে 90 কুলম, আর কি আসছে? আচ্ছা, আগে আমার দরকার কিউ এম এন দরকার, না হলে এখানটা আসবে। আচ্ছা, কিউ এম এনটা বের করে নেওয়া যায়। তাহলে এম ওয়ান এর অ্যাক্রসে কত আধান যাবে? কিউ
এবি। আচ্ছা, কিউ এবি টার্মিনালে কত আধান যাবে দেখতে পাচ্ছ। তাহলে এ আর বি প্রান্তের মধ্যে একটাই ধারক দেখতে পাচ্ছি আমরা, সি। আর এখানে আমাদের আধান আছে, তাহলে কিউ সমান কি লেখা হয়, সি ইন্টু ভি। তাহলে এখানে একটাই ধারক আছে সি, আর এখানে ভোল্টেজ কত আসছে এবি প্রান্তে 60। তাহলে এবি প্রান্তে আধান কত আছে 60 কুলম। তাহলে টোটাল আধান ছিল 90 কুলম। তাহলে বাকি যে 30 কুলম আধান সেটা নিশ্চয়ই এম এন প্রান্তে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে কিউ এম এন সমান কত হবে, তাহলে গোটা টোটাল সার্কিটে ছিল 90 কুলম আধান, আর এখানে এ বি প্রান্তে এই ধারকের মধ্যে আধান যাচ্ছে 60। তার মানে বাকি যে আমার 30 কুলম আধান আছে সেটা কোথায় যাবে, এম এন এর দিকে যাবে। তাহলে এখানে বসিয়ে দাও, কিউ এম এন এর জায়গায় কত বসাবো 30 কুলম, আর এখানে যেহেতু একটা ধারক ছিল তার ধারকত্ব কত সি, তাহলে সি সি ক্যান্সেল, তাহলে 30 ভোল্ট হবে এটার অ্যান্সার। তাহলে এখানে 30 ভোল্ট হবে এটার অ্যান্সার। তাহলে প্রথমে আমরা কি করব না, প্রথমে এটা তুল্য ধারাপত্য বের করলাম। তুল্য ধারাপত্য বের করার পর আমরা দেখে নেবো যে গোটা সার্কিটের টোটাল আমার কত আধান যাচ্ছে, তার মধ্যে এবি প্রান্তে কত আধান আছে, তারপরে সেখান থেকে মোট থেকে এটা বাদ দিলে বাকিটা এম এন প্রান্তে যাচ্ছে, দিয়ে সেখান থেকে আমরা ভোল্টেজটা পেয়ে যাব। নেক্সট এখানে একটা আছে, আরেকটা সার্কিট আছে 14টা। দেখতে পাচ্ছ যে প্রতিটার আধান দেওয়া আছে আর আর প্রতিটা রোধ, আধান বলছি প্রতিটা রোধ হচ্ছে আর আর করে দেওয়া আছে। তাহলে এটা কিভাবে করা যেতে পারে দেখো, এ আর বি এর মধ্যে তুল্য রোধ, তাহলে দুটো পয়েন্ট নিয়ে নেওয়া যায়। একটা পয়েন্ট হচ্ছে এ, এ প্রান্ত থেকে দেখো কটা টার্মিনাল বেরিয়েছে, এদিকে একটা এদিকে একটা, মানে দুটো টার্মিনাল বেরিয়েছে। তাহলে এরকম লিখলাম, এদিকে একটা আর এদিকে একটা, তাহলে এটাও আর এটাও আর, তাহলে এ টার্মিনাল থেকে দুটো পয়েন্ট। নেক্সট দেখো আরেকটা টার্মিনাল নাও, আরেকটা টার্মিনাল আছে বি। তাহলে বি থেকে যদি দেখো, তাহলে এইখানে এইদিকে একটা টার্মিনাল যাচ্ছে, এদিকে একটা টার্মিনাল, তাহলে বি থেকেও কটা যাচ্ছে দুটো, তাহলে এদিকে একটা এদিকে একটা, তাহলে বি থেকে দুটো এ থেকে দুটো, তাহলে এটাও আর এটাও আর। এবং এখানটা যদি দেখো যে এই দুটো রোধ মানে এ আর বি থেকে যে দুটো মিলেছে সেখান থেকে একটা বেরিয়েছে, তাহলে এখান থেকে যেটা রোধটা বের হবে, তাহলে এই মাঝে বরাবর আরেকটা আর আঁকতে হবে। তাহলে এ থেকে দুটো রোধ বেরিয়েছে দেখো, এ থেকে দুটো রোধ, এটা 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 হয়ে গেল। বি থেকে দুটো রোধ বেরিয়েছে, এটা আর এটা, এটা আর এটা, তাহলে বাকি রইলো এটা। এই রোধটা কার কার মধ্যে কানেক্ট করা আছে, এই রোধটা আছে যেখানে এ রোধের দুটো প্রান্ত আছে সেইখানে, এবং যেখানে বি থেকে একটা আসছে সেইখানে। তাহলে দেখো এ রোধের দুটো প্রান্ত আর বি রোধের দুটো প্রান্ত যেখানে মিলিত হয়েছে সেই পয়েন্ট। তাহলে এবার দেখো এই যে রেশিওটা আমরা জানি হুইস্টন ব্রিজের ক্ষেত্রে কি, যে পি বাই কিউ সমান যদি আর বাই এস হয়, তাহলে দেখতেই পাচ্ছি আর বাই আর মানে সবার যে অনুপাতটা হবে 1:1 হবে। মানে কি সমান থাকলে কি হয়, আমরা জানি যে গ্যালভ্যানোমিটার কারেন্টটা মানে মাঝখানে যেটা কোনো কাজে আসে না, তার মানে এই রোধটা এখানে কোনো কাজে আসবে না। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে, এর সাথে এ কি সময় আছে, আর এর সাথে আর শ্রেণীতে, তাহলে 2r। আর এখানেও আর আর কি আছে শ্রেণীতে 2r, এবং তারা পরস্পরের সাথে প্যারালাল আছে। তাহলে 2r আর 2r এর প্যারালাল করলে কি হবে, 2r ইন্টু 2r বাই 2r প্লাস 2r। তাহলে এটা করলে কি আসবে, আর আসবে অ্যান্সার। তাহলে দেখো আর যেখানে আছে সেটাই হবে সঠিক, আর হবে এটা অ্যান্সার। নেক্সট আছে আমাদের 15 দাগ। 15 দাগে বলেছে একটা চিত্র দেওয়া আছে, 2 ভোল্টের ব্যাটারি, অভ্যন্তরীণ রোধ 0, আর 20 ওহম রোধ, গ্যালভ্যানোমিটার যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানটা তুল্য রোধটা বের করে নাও, এই গোটা সার্কিটের যে তুল্য রোধটা সেটা কত হবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট টোটাল যদি দেখি, তাহলে এর সাথে দেখতে পাচ্ছ গ্যালভ্যানোমিটার রোধ আর একটা রোধ এটা প্যারালাল আছে, তাহলে 80 ইন্টু 80 বাই 80 প্লাস 80, এটা প্যারালাল আছে। তার সাথে দেখো এই যে 20 ওহমের যে রেজিস্ট্যান্স সে কিসে আছে, সিরিজে, এখানে 20 লিখলাম। তাহলে 80 ইন্টু 80 এটা করলে কত আসছে 160 প্লাস হচ্ছে এদিকে 20, তাহলে এখানে একটা শূন্য ক্যান্সেল, আর 2 গুণে 16, 2 চল্লিশে 80, তাহলে মোট এখানে সার্কিটের যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 60 ওহম। আর সার্কিটের মোট ভোল্টেজ দেখতেই পাচ্ছ কত, 2 ভোল্ট। তাহলে কারেন্ট কত সার্কিটের, আই সমান কত পাবো, ভি বাই আর। তাহলে ভি কত 2 ভোল্ট বাই আর কত 60 ওহম, মানে কত হয়ে গেল 1 এর 30 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে।
আমাকে এখানে দরকার ভোল্ট মিটারের পার্ট কত হবে, তাহলে ভোল্ট মিটারের পার্ট কত হবে, তাহলে ভি ভোল্ট মিটার কত হবে, ভি সমান কি হয় আই আর, তাহলে কারেন্ট কত যাচ্ছে 131, আর এইখানে টোটাল রেজিস্ট্যান্স কত আছে ভোল্ট মিটারের সাথে, তাহলে সমান্তরালে কানেকশন আছে মানে কি এখানে যা ভোল্টেজ হবে একই ভোল্টেজ শো করবে, এইখানের ভোল্টেজ এখানে ভোল্টেজ সেম হবে, তাহলে এইখানে যে প্যারালাল কানেকশনের রেজিস্ট্যান্স কত ছিল 40, এই যে এখানটা আমরা করেছিলাম প্যারালাল কানেকশনে কত হয়, এই এদের দুজনের প্যারালাল করলে কত হয় 40 পেয়েছিলাম, তাহলে সেই 40 লিখলাম, তাহলে এখানে 40 হয়ে গেল রেজিস্ট্যান্স, তাহলে এখানে ভোল্টেজটা চেক করে নাও, তাহলে 4/3, 4/3 মানে কত 1.33 ভোল্ট, তাহলে এটাই হবে অ্যান্সার, কারণ আমরা জানি কি সমান্তরাল কানেকশনে ভোল্টেজটা সেম থাকে, তাই জন্য এটা হবে অ্যান্সার। চলে আসো 16 দাগে, 1.6 ভোল্ট একটা তড়িৎ কোষ দেওয়া আছে, তার অভ্যন্তরীণ রোধ কতগুলো দেওয়া আছে, অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের জন্য 3 ভোল্ট পোটেনশিওমিটার, অভ্যন্তরীণ রোধের জন্য মুক্ত বর্তনীতে নিস্পন্দ বিন্দুর অবস্থান দেওয়া আছে, তাহলে চলো এটা করে নেওয়া যাক। তাহলে ফর্মুলাটাকে জানতে হবে আমাদের, এটার ফর্মুলা তাহলে অভ্যন্তরীণ রোধ নির্ণয়ের ক্ষেত্রে পোটেনশিওমিটারের যে ফর্মুলাটা ছিল, তাহলে চলে আসো 16 দাগ, তাহলে মনে করো অভ্যন্তরীণ রোধকে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করি, আর সমান কি লেখা হয়ে থাকে বর্তনীর যে রোধ ইন্টু L1 মাইনাস L2 বাই L2, এটা তাহলে এখানে দেখো প্রথম নিস্পন্দ বিন্দুর যে অবস্থান মুক্ত বর্তনীতে এত এবং এত ওহম একটা বহিরোধ যোগ করা হয়েছে, তখন নিস্পন্দ বিন্দুর অবস্থান হচ্ছে এটা, মানে L2 দেওয়া আছে এটা, আর এখানে অভ্যন্তরীণ রোধ নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে জাস্ট সিম্পল মান বসাও, তাহলে বহির্বর্তনীতে কত রোধ যোগ করেছিল 10.2 ওহম, আর প্রথম নিস্পন্দ বিন্দু পাওয়া গেছিল মুক্ত বর্তনীতে 75.8 সেমিতে, তারপরে পাওয়া গেছিল 68.3-এ বাই 68.3, এটা যদি আমরা হিসাব করি তাহলে আসছে 1 ক্যালকুলেটারে করে দেখবে 119 ওহম, নিয়ারলি ইকুয়ালস টু এটা আসছে, তাহলে এটা সমান আমরা লিখতেই পারি যে 1.12 ওহম, তাহলে এটা হবে আমাদের অভ্যন্তরীণ রোধ। এরপরে আসছে সেকশন ডি, 200 ভোল্ট ডিসি একটা মেন্স আছে, সেখানে 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যায়, কর্মদক্ষতা 40%, আর্মেচারের রোধ জিজ্ঞেস করেছে, চলো তাহলে করে নেওয়া যাক সার্কিটটা। কি কি দেওয়া আছে 200 ভোল্ট, আর্মেচার প্রবাহ, কর্মদক্ষতা, আচ্ছা 40% মানে কত 40/100, এটাকে আমরা লিখতে পারি 0.4, তাহলে মোট যে আমাদের ক্ষমতা, মোট ইনপুট ক্ষমতা কত হবে, তাহলে মোট ইনপুট ক্ষমতা আমরা কত বলতে পারি, পি ইনপুট সমান বলতে পারি ভিআই, অর্থাৎ 200 × 10 মানে হয়ে যাচ্ছে 2000 ওয়াট। আউটপুট ক্ষমতা কত, আউটপুট ক্ষমতা, তাহলে এখানে একটা কি হবে আউটপুট ক্ষমতা হলো, আচ্ছা আমি লিখছি আউটপুট ক্ষমতা হলো মোটরের মোটরের বিপরীত ইএমএফ, যেটা মানে বাংলায় বলে তড়িৎ চালক বল আছে, মোটরের বিপরীত তড়িৎ চালক বল, এটাকে আমি ব্যাক ইএমএফ বলার জন্য ইবি লিখছি। তাহলে আউটপুট কিভাবে পাওয়া যায়, আউটপুট পাওয়া যায় মোটরের বিপরীত তড়িৎ চালক বল এবং প্রবাহের গুণফল থেকে, হলো হলো মোটরের বিপরীত তড়িৎ চালক বল এবং প্রবাহের গুণফল। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ইটা সমান কি হয়, ইটা সমান লেখা হয় আউটপুট বাই ইনপুট, ইটা সমান ফর্মুলা কি আউটপুট বাই ইনপুট, তাহলে পি আউটপুট মানে তো বলে দিলাম যে ব্যাক ইএমএফ যেটা তার সাথে প্রবাহের গুণফল, আর পি ইনপুট মানে হচ্ছে ভি ইন্টু আই যেটা বের করবো, তাহলে দেখতেই পাচ্ছ এখানে যে আই আই ক্যান্সেল হয়ে যাবে, আর ব্যাক ইএমএফ
যেটা, সেটা কত আসছে এখানে, ইটার ভ্যালু কত আছে, ইটার ভ্যালু আছে আমাদের 0.4, আর আমাদের এখানে বার করতে হবে ভোল্টেজ দেওয়া আছে 200, তাহলে ইবি বাই 200, তাহলে ইবি সমান কত আসবে, 200 গুণিত 0.4 করলে 4 102 মানে এখানে আসছে আমাদের 80 ভোল্ট। তাহলে ব্যাক ইএমএফ চলে আসছে 80 ভোল্ট। এবার মোটরের যে ভোল্টেজ সমীকরণ কি আছে, মোটরের ভোল্টেজ সমীকরণ, মোটরের ভোল্টেজ সমীকরণ হয় ভি সমান লেখা হয় থাকে ব্যাক ইএমএফ প্লাস আই ইন্টু আর্মেচারের রোধ। তাহলে এখানে কত পেজ ভোল্টেজ ছিল, 200 ভোল্ট, ব্যাক ইএমএফ তার মধ্যে আছে 80 ভোল্ট, বাই কারেন্ট এখানে কত যাচ্ছিল, কারেন্ট এখানে 10 অ্যাম্পিয়ার, আর্মেচারের রোধ জিজ্ঞেস করেছে। তাহলে এখানে 200 থেকে 80 বাদ গেলে কত হয়, 120, 120, আর এখানে 10টা গুণ আকারে আছে, এটাকে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আর এ সমান তাহলে কি হয়ে যাবে, 120/10 মানে 12 ওহম। তাহলে দেখি অপশন যদি থাকে 12, তাহলে এখানে অপশন সি হবে এটা সঠিক উত্তর। নেক্সট বলেছে যে পাশের চিত্রে 5 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা, দেখো যখন দুটো ব্যাটারি প্যারালাল কানেকশনে থাকবে তাহলে এদের বিভব এখানে কত হবে, 10 ভোল্ট থাকবে, আর এখানটা তো 0, তাহলে মানে এদের মধ্যে যে বিভবের যে ডিফারেন্সটা হবে সেটা সেমই থাকবে, 10 ভোল্টই হবে। তাহলে এখান থেকে আমাদের প্রবাহ চেয়েছে আই সমান যেমন হয় ভি বাই আর, মানে 10 বাই আর কত আছে 5 ওহম মানে 2 অ্যাম্পিয়ার। একটি তারের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ দেওয়া আছে আই সমান 3t² প্লাস 2t প্লাস 5। তাহলে টি সমান 0 থেকে টি সমান 2 সেকেন্ড সময় তারটির প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে কত তড়িৎ আধান প্রবাহিত হবে। আচ্ছা 19 একটা, তাহলে কার কার ভ্যালু দেওয়া আছে দেখে নিই, কিউ আধান চেয়েছে, আচ্ছা হোক। তাহলে কিউ সমান আমরা কি জানি, মনে করো কিউ সমান মেন যে ফর্মুলা হয় আইটি, এটা আমাদের মেন ফর্মুলা। তাহলে একে যদি আমরা ফলো করি তাহলে কিউ সমান কত পেতে হবে, এখানে আই এর ভ্যালু দেওয়া আছে, কত দেওয়া আছে, 3t² প্লাস 2t প্লাস 5। এবার টাইমটা এখানে চেঞ্জ হচ্ছে, তাহলে পরিবর্তন বোঝাতে ডিটি ব্যবহার করে টাইম চেঞ্জ হচ্ছে, কত থেকে কত না 0 থেকে 2 সেকেন্ড সময় টাইম পরিবর্তিত হচ্ছে। তাহলে 3t² ইন্টু ডিটি এর ইন্টিগ্রেশন করলে কত হবে, তাহলে 3 × t³ বাই 3, লিমিট কত 0 থেকে 2 প্লাস এটার কত হবে 2 × t² বাই 2, এটার লিমিট কত হবে 0 থেকে 2, আর এটা কত হবে 5t, এটার লিমিট কত 0 থেকে 2। তাহলে প্রত্যেকের লিমিট যদি বসাই তাহলে এখানে আসছে 3 × 2 × 2 = 8 × 8 = 3 প্লাস 2 × 4/2 প্লাস 5 × 2, তাহলে একটু হিসাব করে নাও, 2 2 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, মানে 8 প্লাস 4 প্লাস 10, 8 4 12, 10 22, তাহলে 22 কুলম্ব আধান হবে এটা, তাহলে 22 কুলম্ব হবে এটার অ্যান্সার। নেক্সট চলে আসো কত দাগ আছে, 20টা। 5টা সুদীর্ঘ ঋজু অন্তরিত তারকে একসঙ্গে বেঁধে একটা কেবল তৈরি করা হলো, তারগুলি দিয়ে প্রবাহ মাত্রা দেওয়া আছে I1 সমান 20 অ্যাম্পিয়ার, I2 সমান -6 অ্যাম্পিয়ার, I3 সমান 12 অ্যাম্পিয়ার, I4 দেওয়া আছে এবং I5 দেওয়া আছে। তাহলে মোট নেট প্রবাহ মাত্রা কত হচ্ছে সেটা বের করে, তাহলে নেট এখানে কত কারেন্ট যাচ্ছে যোগ করে দিলেই হবে, I1 I2 I3 I4 প্লাস I5, যদি যোগ করে দেওয়া হয় তাহলে আসছে 20, আর এটা দেওয়া ছিল -6, তারপর এটা দেওয়া ছিল 12, তারপর এটা দেওয়া ছিল -7, তারপর এটা দেওয়া ছিল 18। তাহলে এটা যোগ করো, 20 12 32, 32 আর 18 50, 50 থেকে 6 বাদ, 50 থেকে 6 বাদ আর 7 বাদ মানে 13 বাদ মানে 37, তাহলে 37 অ্যাম্পিয়ার কারেন্ট আছে। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে কেবেল থেকে 10 মিটার দূরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, কেবেল থেকে 10 মিটার দূরে। তো
তাহলে ফর্মুলাটা মনে করো, বি সমান মিউ জিরো আই বা মিউ নট আই বাই 2 পাই আর। অসীম দৈর্ঘ্যের ঋজু তারের জন্য আমরা পড়েছি। তাহলে এখান থেকে কেবল থেকে 10 মিটার দূরে, তাহলে মিউ নটের ভ্যালু কত, 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আয়ের ভ্যালু কত, আয়ের ভ্যালু 37, 2 পাই ইন্টু 10 মিটার দেওয়া ছিল। তাহলে এখানে কাটাকাটি করো, 2 দিয়ে গেল, তাহলে এটা সমান কত আসবে, 37 দুগুণে 74, 74 ইন্টু এটা হয়ে যাবে 10⁻, এটা উপরে উঠলে 1 মাইনাস 1 মাইনাস 8। এখানে দেওয়া আছে ঋণাত্মক প্রবাহ বিপরীতমুখী 10 মিটার দূরের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র। দশ 10⁻, এটা প্রশ্নটা একটু ভুল আছে, এটা লেখা উচিত ছিল এটা যদি হতো 10 সেন্টিমিটার, তাহলে আমরা এটাকে মিটারে করতাম, 100 দিয়ে ভাগ করতাম, দিলে আমাদের কত আসতো, 0.1 মিটার। তাহলে এখান থেকে 0.1 মিটার আসতো। তখন যদি আমরা এখানে 0.1 মিটার বসাতাম, 0.1 মিটার যদি এখানে বসাতাম, তাহলে এখানটা হয়ে যেত আমাদের 10⁻⁻6 আসতো। তখন আমরা এটাকে বলতে পারতাম, এটা মানেই তো কত হয়, 74 মাইক্রো টেসলা, কারণ এটা মানে হচ্ছে এত টেসলা, এটা সমান। তখন অ্যান্সারটা কিন্তু আমাদের অপশন অনুযায়ী আসতো। তাহলে এখানটা একটু ভুল আছে প্রশ্নটা, এটা সেন্টিমিটার দেওয়া উচিত ছিল, তাহলে আমাদের এইটা হতো অ্যান্সার। নেক্সট দেখো সেকশন ই। সেকশন ইতে দুটো সুদীর্ঘ ঋজু তার দেওয়া আছে সমান্তরাল 2 মিটার ব্যবধানে একটা এ তার এর মধ্য দিয়ে তলের সহিত লম্বভাবে নিচের দিকে। তাহলে এখানে দেখো ক্রস মানে আমরা কি জানি, তলের মধ্যে প্রবেশ করছে, আর এটা মানে হচ্ছে আউট, মানে বাইরের দিকে। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে যে সহিত লম্বভাবে এত অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা যাচ্ছে, বি তারের মধ্য দিয়ে এমন ভাবে যাচ্ছে যেন বি থেকে 10 পাই পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র প্রাবল্য 0 হয়। তাহলে বি তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রার মান, তাহলে এটা একটা তার, এটা একটা তার, বি তারের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা চেয়েছে। তাহলে দেখো এ তারের জন্য, তাহলে আমরা একবার এ তারের জন্য পি বিন্দুতে বের করব, আর বি তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র বের করব। তাহলে 21-এর তার, তাহলে লিখবো কি না, এ তারের কারণে, এ তারের কারণে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র, তাহলে এ পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বি এ সমান মিউ নট আই, যেমন হয়ে থাকে তারের জন্য আমরা জানি মিউ নট আই বাই 2 পাই আর এ, মানে এই যে ডিস্টেন্সটা। এবং বি তারের কারণে
বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বিবি সমান কি লিখবো, মিউ নট আই বি বাই 2 পাই আর বি, এটা লিখবো। তাহলে এবার বলেছে যে দুটোকে যদি শূন্য হতে হয়, তার মানে কি দুজনের যে চুম্বক ক্ষেত্রের যে ডিরেকশন সেটা কি হবে, বিপরীত হবে। তাহলে এখানে দেখো বি এ, মানে এখানে যে চুম্বক ক্ষেত্রটা হবে, এ পয়েন্টে কি হচ্ছে, কারেন্টটা ভিতরের দিকে প্রবেশ করছে। তাহলে এখানে যদি আমরা দক্ষিণ হস্ত বা ডান হাতের মুষ্টি নিয়ম দিই, তাহলে দেখতে পাচ্ছি যে কি না, এটা বাইরের দিকে আসছে, ম্যাগনেটিক ফিল্ডটা কি হচ্ছে, বাইরের দিকে আসছে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, ভিতরের দিকে প্রবেশ করছে। তাহলে একটা বাইরের দিকে আসছে, তাহলে এখানটা আমরা যদি লিখে দিই, এর ক্ষেত্রে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেটা কোন দিকে আসছে, বাইরের দিকে, বাইরের দিকে ডিরেকশনটা। আর একটা কি হচ্ছে, মধ্যে প্রবেশ করছে। তাহলে কি হচ্ছে, দুজনের বিপরীত হচ্ছে। এবার যদি আমাদের চুম্বক প্রাবল্য শূন্য হতে হয়, তাহলে কি কন্ডিশন, বা চুম্বক প্রাবল্য শূন্য হলে কি হয়, এই যে দুটো পয়েন্টের কি হয়, এটা সমান হয়ে যায়, ম্যাগনেটিক ফিল্ডটা তাহলে সমান হতো। তাহলে দেখা যাক মিউ নট আই এ বাই 2 পাই আর এ সমান মিউ নট আই বি বাই 2 পাই আর বি। যা কাটাকাটি যাচ্ছে কেটে দাও, এখান থেকে আই এ বাই আর এ পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে আই বি বাই আর বি পড়ে থাকবে। এখান থেকে আই বি সমান কত লেখা যাবে, আই বি সমান লেখা যাবে আই এ ইন্টু আর বি বাই আর এ, আর বি বাই আর এ। তাহলে এখানে এ তারের মধ্যে দিয়ে কত প্রবাহ যাচ্ছিল, দেখো এ তারের মধ্য দিয়ে লম্বভাবে নিচের দিকে 9.6 অ্যাম্পিয়ার। আচ্ছা, আর এ ডিস্টেন্সটা দেখে নাও, পি বিন্দু থেকে কত দূরত্বে আছে, এ পয়েন্টটা দেখো 10^11 প্লাস 2, তাহলে এখানে বের করে দিচ্ছি। আর এটা কত দূরত্বে আছে পি পয়েন্ট থেকে, 10^11 সাথে আরো 2 মিটার, 2, তাহলে কত, 11 × 22 আর 10 32, তাহলে মোট কত, 32 এর 11 মিটার। আর এটা, আর আরবিটা তো লেখাই আছে, বি পয়েন্ট থেকে কত দূরত্বে আছে, বি পয়েন্ট থেকে 10^11। মান বসিয়ে দাও, এ তারে এত অ্যাম্পিয়ার কারেন্ট, এটা ছিল 10/11 বাই, আর এটা তো পেলাম 32/11, তাহলে কত আসছে এখান থেকে, যদি এটা আমরা কাটাকাটি করি দেখবে আসবে 0.6 ইন্টু 5, এটা গুণ করলে আসবে 3 অ্যাম্পিয়ার। তাহলে এই ভ্যালুগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ পরের অ্যান্সারগুলো বের করতে হবে। তাহলে প্রথমটার অ্যান্সার আমরা পেয়ে গেলাম 3 অ্যাম্পিয়ার। নেক্সট বলেছে এস বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান কত হবে, মানে এই পয়েন্টে। তাহলে এবার এস বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের মান বের করে নেব। 21, 22, তাহলে এ পয়েন্টের জন্য সরি, এ পয়েন্ট বলা যাবে না, এ তারের জন্য, তাহলে এ তারের জন্য এ তারের জন্য এস বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি এ সমান কত বলছি, মিউ নট আই এ বাই 2 পাই আর এ। তাহলে এখানে এ আর এ না বলে এ থেকে এস পর্যন্ত যে দূরত্ব, এ এস বলে দিচ্ছি। তাহলে চিত্র অনুযায়ী দেখো, এ থেকে এস পর্যন্ত ডিস্টেন্সটা, এই যে এটা এ পয়েন্ট ছিল, এ থেকে এটা এস পয়েন্ট, তাহলে এই যে ডিস্টেন্সটা। তারপরে নিব বি থেকে এস পর্যন্ত ডিস্টেন্সটা, বি এস নেব।
কারণ আমি এখন এ তারের জন্য এস বিন্দুতে বের করছি। তাহলে এখানে মান বসাও 4 পাই ইন্টু 10⁻⁻7 এ তারের কারেন্ট বাই 2 পাই ইন্টু ডিস্টেন্সটা দেখেছিলে একটু আগে 1.6 ছিল, এটা করলে আসছে 12 × 10⁻⁻7 টেসলা। একই রকম ভাবে বি তারের জন্য করো। বি তারের জন্য এস বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড বিবি মিউ নট আইবি বাই 2 পাই আর বি থেকে এস পর্যন্ত, তাহলে আর বিএস বলা হবে। একই রকম ভাবে 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু আইবি কারেন্ট তো একটু আগে পেয়েছি, এই যে 3 অ্যাম্পিয়ার, 3 বসালাম, 2 পাই, আর এটার কত দূরত্বে ছিল, এটা ছিল 1.2 মিটার দূরত্বে ছিল। কাটাকাটি করবে, তাহলে এখান থেকে কত মান আসবে, পাই ইন্টু 10⁻⁻7 আসবে। তাহলে এটাও কি হলো, টেসলা। তাহলে পেয়ে গেলাম এস বিন্দুতে। এবার দেখো এই জায়গাটা সবগুলো কি হচ্ছে, এখানে লম্বভাবে প্রবেশ করছে, লেখাই আছে দেখতে পাচ্ছ, লম্বভাবে প্রবেশ করছে ডান দিকের সাথে। এখান দিয়ে যদি কারেন্ট যায় তাহলে এস বিন্দুতে লম্বভাবে প্রবেশ করছে, এখানেও যদি কারেন্ট বাইরে আছে তাহলেও দেখা যাচ্ছে যে এস বিন্দু থেকে প্রবেশ করে বাইরের দিকে আসছে। তাহলে তার মানে লম্বভাবে যদি প্রবেশ করে, তাহলে এটা যদি আমি একটা সমকোণী ত্রিভুজ ভাবি, সাপোজ ধরছি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অবশ্যই কি হতে হবে, এদের মধ্যে দেখতে পাচ্ছ 3টে বাহুর মধ্যে এই বাহুটা বড়, তাহলে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হওয়া উচিত, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হওয়া উচিত। তাহলে যদি স্যাটিসফাই করে তাহলে অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। তাহলে চলো ত্রিভুজ এবিএসটা চেক করে নেওয়া যাক। ত্রিভুজ এবিএস, তার মানে হতে হবে কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারটা কত আসছে দেখো তো, 16 কত হয়, 256, কটার আগে দশমিক, দুটোর আগে। 12 কত হয়, 144, কটার আগে দশমিক হবে, দুটোর আগে। যোগ করলে কত আসছে দেখো, 4 6 10, 5 6 9 10, 2 1 3 1 4, 4.00। তাহলে যেটা কার স্কোয়ার, অবশ্যই 2 স্কোয়ার। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে 1.6 স্কোয়ার আর 1.2 স্কোয়ার কার সাথে সমান হচ্ছে, অতিভুজের সাথে সমান হচ্ছে, দেখো 2 মিটারের সাথে সমান হচ্ছে। তার মানে এটা একটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। অতএব এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমাকে রেজাল্টেন্ট বার করতে হবে যে এস বিন্দুতে তাহলে টোটাল কত ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি। তাহলে বি টোটাল যদি বের করতে হয় তাহলে √12, যে দুটো পেয়েছি, এ পয়েন্টের জন্য একটা পেয়েছি কত, 12 × 10⁻⁻7 তার স্কোয়ার, প্লাস আরেকটা পেয়েছি 5 × 10⁻⁻7 তার স্কোয়ার। তাহলে দুটো যোগ করলে 12 স্কোয়ার, দেখো হিসাব করে 144, 5 স্কোয়ার 25, আর 10⁻7 স্কোয়ার মানে 10⁻⁻14। তাহলে 169 ইন্টু 10⁻⁻14, এটা সমান আমরা কত লিখতে পারি, 13 ইন্টু 10⁻⁻7 টেসলা। দেখে নাও কোনটা হবে, এটা হবে আমাদের সঠিক। নেক্সট আছে দেখো বি তারে একক দৈর্ঘ্যের উপর ক্রিয়াশীল বল। তাহলে আমাদের হবে 23-এর দাগ। তাহলে একক দৈর্ঘ্যে ক্রিয়াশীল বলকে কিভাবে লিখতে পারি, F/L। ফর্মুলা জানি যে একটা তারে কারেন্টে যায়, আরেকটা তারে তার জন্য যে বল ক্রিয়া করে, তাহলে সেই ফর্মুলার মনে করো মিউ নট I1 I2 লেখা হয় থাকে কত, 2 পাই আর মান বসাও, 4 পাই, একটা কারেন্টটা ছিল 9.6, একটা 3/2 ইন্টু পাই ইন্টু কত দূরত্বে আছে, 2 মিটার,
দুটো তার, তাহলে একক দৈর্ঘ্যের ক্রিয়াশীল বল, এটা কাটাকাটি করলে আমাদের কত অ্যান্সার আসবে না 2.88 ইন্টু 10⁻⁻6 নিউটন পার মিটার। তাহলে এখানে কোনটা হবে, অপশন এটা হবে এটা সঠিক উত্তর। নেক্সট আছে এবি এর মধ্যবিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান, এবি এর মধ্যবিন্দুতে, তাহলে এবি এর যে মিড কোনো পয়েন্টে মানে এইসব জায়গায় এবি এর মধ্যবিন্দুতে কত হবে। তাহলে মধ্যবিন্দুতে হওয়া মানে 2 মিটারটা দুভাগে ভাগ হয়ে যাবে, 1 মিটার 1 মিটার করে প্রথমত। তাহলে তখন চুম্বক ক্ষেত্রটা কত হবে এ বিন্দুতে, মিউ নট আই এ বাই 2 পাই আর, মানে কত 4 পাই ইন্টু 10⁻⁻7। আর কারেন্ট কত যাচ্ছিল তাই যাবে 9.6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল প্রথম তারে। আর 2 পাই ইন্টু, এখন আরটা কত হয়ে যাবে 1 মিটার, কারণ মধ্যবিন্দুতে বলেছে। তাহলে 2 পাই দিয়ে এটা কাটলে 2 হচ্ছে, 2 9 18, 18 মানে 19 পয়েন্ট সামথিং আসবে, 19.2 ইন্টু 10⁻⁻7 ডেসিমিটার। একই রকম ভাবে এটা কত আসবে মিউ নট আই বি বাই 2 পাই আর, তাহলে কত হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 ইন্টু 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছিল, 2 পাই ইন্টু এটাও এটাও ক্যান্সেল হলো, তাহলে এটা আসছে 6 ইন্টু 10⁻⁻7 টেসলা। কারণ এটা 2 দিয়ে যাবে 2, তাহলে দুটো চুম্বক ক্ষেত্র পাওয়া গেল। তাহলে মিড পয়েন্টের ক্ষেত্রে যদি দেখি, মিড পয়েন্টে কি হবে চুম্বক ক্ষেত্র, তাহলে এই পয়েন্টে কি হচ্ছে, এই পয়েন্টে ইন হচ্ছিল, মানে চুম্বক ক্ষেত্রটার ডিরেকশন কি হবে ভিতরে ঢুকে বাইরের দিকে। এখানে কি হবে বাইরের দিকে আছে, মানে এরও কি হবে এদিক দিয়ে ইন হয়ে এদিকে বাইরে বেরিয়ে আসে। তাহলে দেখো দুদিকের ক্ষেত্রে কি হচ্ছে বাইরের দিকে হচ্ছে, মিড পয়েন্টে চুম্বক ক্ষেত্রের যে এটা ডিরেকশনটা কি হচ্ছে বাইরের দিকে। তাহলে দুটোই যদি বাইরের দিকে হয় কি করবো যোগ করে দেবো, সিম্পলি যোগ করে দেবো। তাহলে বি এ প্লাস বিবি করলে কত হবে 19.2 প্লাস 6 ইন্টু 10⁻⁻7, তাহলে যোগ করলে কত আসছে 25.2 ইন্টু 10⁻⁻7। এটাকে যদি করা হয় তাহলে এটা লিখতে পারি 2.52 ইন্টু 10⁻⁻6 টেসলা। দেখো কোন অপশনটা হবে 2.52 ইন্টু 10⁻⁻, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর। 25-এর দাগে বলেছে যদি উভয় তারের মধ্য দিয়ে সম অভিমুখে মানে যদি একই দিকেই যায়, তাহলে অর্থাৎ দুটো তারের মধ্যে দিয়ে যদি কারেন্টটা কি হয় প্রবেশ করে, কিন্তু এখানে ছবিতে কি হচ্ছিল এটা দিয়ে বাইরে আউট হচ্ছিল এটা ইন হচ্ছিল, এখন বলছে দুটোই যদি প্রবেশ করে হয় দুটোই ইন না তো দুটোই আউট। তাহলে দুটো ইন বা দুটো আউট হলে কি হয়ে যাচ্ছে ডিরেকশনটা বিপরীত হয়ে যায়, কারণ এখানে দুটো বিপরীত হওয়ার জন্য একই দিকে হয়েছিল ডিরেকশন তাই যোগ করেছিল। তাহলে দুটোই যদি একই দিকে কারেন্ট যায় তাহলে ডিরেকশনটা বিপরীত হবে। তাহলে তখন চুম্বক ক্ষেত্রের মানটা দেখে নেওয়া যাক কত আসছে। তার মানে এই যে যা পেয়েছিলাম সেটাই হবে সমমুখী কারেন্টের জন্য আই সেম ডিরেকশন, আই সেম ডিরেকশন যদি হয় তাহলে কি হবে দেখো যে রেজাল্টেন্ট বিটা আছে সেটা তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, কারণ তখন ডিরেকশনটা বিপরীত হয়ে যাবে। বি আই সেম ডিরেকশন হলে বি হয়ে যাবে ডিফারেন্ট ডিরেকশন, তাহলে ডিফারেন্ট ডিরেকশন হলেই আমরা কি করব বিয়োগ করব। সমান লিখতে পারি 1.32 ইন্টু 10⁻⁻6 টেসলা। তাহলে এখানে দেখো কোন অপশনটা হবে 1.32, তাহলে এটা হবে আমাদের সঠিক উত্তর।
নেক্সট চলে আসো, একটি সমান্তরাল পাত ধারক দেওয়া আছে, দুটি ধাতব পাত দ্বারা গঠিত, পাত দুটির ক্ষেত্রফল দেওয়া আছে। পাত দুটির ক্ষেত্রফল কত এ এবং ব্যবধান ডি সমান ক্ষেত্রফল এবং টি বেধের পরাবৈদ্যুতিক ফলককে পাতদ্বয়ের সমান্তরালে প্রবেশ করানো হলে সমগ্র ব্যবস্থাটির ধারকত্ব কত হবে? চলো তাহলে 26-এর দাগ। তাহলে দেখো এখানে যে তুল্য ধারকত্ব যেটা হবে 1/c ইকুইভ্যালেন্ট, সেটা কি হবে? একটা হবে ডি মাইনাস টি বাই এপসিলন নট এ, কারণ আমরা নর্মাল সমান্তরাল পাত ধারকের ফর্মুলা কি জানি, এপসাইলন নট এ বাই ডি, এটা হচ্ছে, এটা হয়ে যাবে। আরেকটা কি হবে এখানে, আরেকটা হচ্ছে টি আছে আর পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করার আছে কে এপসাইলন নট বাই এ। দেখে নাও একবার ছবিটা, একটা ডিস্টেন্স টি আছে আর একটা হচ্ছে ডি মাইনাস টি, যেটা পরাবৈদ্যুতিক আছে সেটা কে আছে আর যেটা বায়ু আছে সেটা ডি মাইনাস টি। তাহলে এটা সমান কত আছে, এটা যদি হিসাব করা হয় দুজনের কাছে 1/এপসাইলন নট এ আছে, কমন নিয়ে নিলে এখানে থাকছে ডি মাইনাস টি আর এখানে থাকছে টি বাই কে। তাহলে এখান থেকে কত লেখা যেতে পারে, 1/এপসাইলন নট এ ডি প্লাস টি কমন যদি নিয়ে নেওয়া হয় 1/কে মাইনাস 1। আচ্ছা, এটা সেকেন্ড ভ্যালুট করবে, এটা হবে। তাহলে সি ইকুইভ্যালেন্ট যদি বলি তাহলে এটা উল্টে যাবে, মানে হয়ে যাবে এপসাইলন নট এ বাই ডি প্লাস টি ইন্টু 1/কে মাইনাস 1। তাহলে এটা মনে রাখতে হবে। তাহলে দেখো এটা কোন অপশানে আছে, তাহলে এটা আমরা এখানে পেয়েছি অপশন সি তে এটা আছে, তাহলে এটাই হবে এটার অ্যান্সার। নেক্সট এবার এখানে আমাদের ভ্যালু পুটিং করতে হবে, একটা আছে কে থ্রি বসাবো, তবে টি বাই টি এর কোন মানের জন্য এটা দ্বিগুণ হবে। 25, 26, 27। তাহলে ধরে নিচ্ছি কোন মানের জন্য এটা দ্বিগুণ হবে, এরকম দেওয়া আছে। তাহলে এখানে সি এর ভ্যালু কত, এপসাইলন নট এ বাই, এটাকে যদি লিখি যেমন ছিল ডি মাইনাস টি প্লাস টি বাই কে, এরকম লেখা ছিল। আর এটা দ্বিগুণ হবে, মানে এটাকে বাতাস একটা ধরে নিতে পারি, তাহলে 2 ইন্টু এপসাইলন নট এ বাই টি, এটা। তাহলে এখানে বোথ সাইড যদি কম্পেয়ার করি দেখতে পাচ্ছি এটা এটা উড়ে গেল, তাহলে পড়ে থাকছে 1/ডি মাইনাস টি প্লাস টি বাই কে সমান 2/ডি, বা ডি সমান 2d মাইনাস 40/3। ভ্যালু যদি আমরা বসাই তাহলে টি সমান কত আসছে, টি সমান আসছে 3d/4। কারণ এখানে কত বসাতে বলা হয়েছিল দেখে নাও, এখানে বসাতে বলা হয়েছিল কে সমান 3 হয় তবে টি বাই ডি এর কোন মানের জন্য। তাহলে দেখতেই পাচ্ছ যে কে সমান আমি এখানে 3 বসিয়েছি, এখানে কে সমান 3 বসিয়েছি, তার জন্য আমার এখানটা কত হলো 4d/3 এসছে। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি যেহেতু কে সমান 3, ক্যালকুলেশনটা করবো। তাহলে টি বাই ডি এর কোন মানের জন্য, তাহলে এই ডিটাকে এদিকে ভাগ করে দেবো, তাহলে টি বাই ডি সমান কত আসছে, 3 টি বাই ডি সমান 3/4।
নেক্সট আছে যে কে সমান 3, টি বাই ডি সমান হাফ, উভয় ধারককে একই আধান থাকে, তবে চিত্রের সাহায্যে চিত্রের ধারক আর বায়ু ধারকে সজ্জিত শক্তির অনুপাত। আচ্ছা, শক্তির রাশিমালাটা মনে আছে সবার? ধারকের ক্ষেত্রে ইউ সমান কি লেখা হয়? হাফ কিউ স্কোয়ার বাই সি, এটা ফর্মুলা হয়। তাহলে এখানে যদি বসাই, তাহলে আমার কি দরকার? এক হচ্ছে এখানটা, আর বাতাসের যে হয় তার রেশিওটা চেয়েছে। এটাকে সি নট বাই সি বলি, কারণ ইউ এর সাথে সি এর দেখতেই পাচ্ছ ব্যস্ত সম্পর্ক। সি নটটা হচ্ছে এখানে কার জন্য? সি এয়ার এর জন্য বলতে পারো। তাহলে এখানে বসাবো কত? কে সমান 3, আর তাহলে এখান থেকে কি বলা যেতে পারে? সি সমান কে সমান, সেকেন্ডে লিখি, কে সমান 3, আর টি সমান যদি ডি বাই 2 হয়, তাহলে কি হয়? সি সমান কি লিখতে পারি? 3/2 সি নট। তাহলে শক্তির যে অনুপাতটা হবে, শক্তির অনুপাত কত হবে? সি নট বাই 3/2 সি নট। সি এর জায়গায় কি বসাবো? 3/2 সি নট সমান কত আসছে? 2/3। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে সি নট, সি এর ভ্যালুগুলো তোমরা এখানে বসিয়ে পেয়ে যাবে। কি এর ভ্যালুগুলো বসিয়ে, সি নট আর সি এর ভ্যালু এইখানে, যেমন এই যে ধারকত্বে এখানে ডি আর কে এর ভ্যালু বসিয়ে তোমরা কিন্তু বের করে নেবে, দিয়ে তারপর এখানে শক্তিটা বের করো, তখন তুমি এটা পাও। এই ভ্যালুগুলো এখানে বসালে ধারকত্বটা পাবে, দিলে তাদের এবার রেশিও করবে এই ফর্মুলাটায়, শক্তির ফর্মুলায় রেশিও করবে, দিলে 2/3 আসবে। তাহলে 2/3 হবে এটার অ্যান্সার। নেক্সট বলেছে শক্তি ক্ষয় হওয়ার কারণ। তাহলে ধারক থেকে যদি আধান ক্ষরণ হয় তার দরুন হবে, ধারক থেকে আধান ক্ষয় যদি হয়। কারণ আমরা কি জানি যে ধারকের যে পরাবৈদ্যুতিক মাধ্যম সেটা অন্তরক হয় না, ফলে ধারকের দুই পাতের মধ্যে ধীরে ধীরে আধান ক্ষরণ হতে থাকে। নেক্সট আছে ডি সমান দেওয়া আছে 2 mm, টি সমান 1 mm, এটা সমান এত। তাহলে এখান থেকে আমাদের বের করতে কি বলেছেন, এর মধ্যে পাত দুটির ব্যবধান কত হলে পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে ধারকত্বের মান বায়ু ধারকত্বের সমান হবে। তাহলে দেখে নাও ব্যবধানটা কত? 2 mm, বেধটা কত? 1 mm, আর কেটা হচ্ছে 3। এই মানগুলোকে আমরা একটু কাজে লাগাবো। সি আর বায়ু মাধ্যমে কত হয়? এপসিলন নট এ বাই ডি। তাহলে এপসিলন নট এ ব্যবধান কত ছিল? 2 mm, 2 mm। আর যদি পরাবৈদ্যুতিক ধ্রুবক প্রবেশ করে ডাই ইলেকট্রিক যদি প্রবেশ করে, তাহলে ইকুয়েশনটা কেমন ছিল? এপসাইলন নট, এই যে ইকুয়েশনটা দেখো, এপসাইলন নট এ বাই ডি মাইনাস টি প্লাস পি বাই কে। তাহলে এখানে ভ্যালু পুটিং করো, এপসাইলন নট এ বাই ডি, টি এর ভ্যালু 1 দেওয়া ছিল 1 mm করে, তাহলে 1 বাই কে এর ভ্যালু 3 দেওয়া ছিল, তাহলে বসালে কত আসছে? এপসাইলন নট এ বাই ডি মাইনাস ডি, এটা আসছে। এবার বলেছে দুজনেই নাকি একই হবে, মানে সি এয়ার আর সি ডাইইলেকট্রিক সেম হবে। তাহলে এপসাইলন নট এ বাই 2 যা হবে, এপসাইলন নট এ বাই ডি মাইনাস 2/3 সেম হবে। কাটো বোথ সাইড, তাহলে ডি সমান কত আসছে? 2 প্লাস 2/3, তাহলে কত হচ্ছে এটা? 8/3। আর 8/3 মানে কত? যদি ভাগ করি 2.666 চলতে থাকবে, মানে আমি এটাকে শর্টে বলবো 2.67। তাহলে ধারকত্বের মান সমান হলে পাত দুটির ব্যবধান কত করলে
তাহলে এই যে 2.67 করলে পাত দুটির ব্যবধান 2.67 এত এরপর দেখা যাক কি আছে। এরপরে আমরা আসবো সেকশনে। এখানে বলেছে যে একটা স্তম্ভ মেলানো আছে একের সাথে 2, আর এর মান কত হবে দেওয়া আছে, ইজিলি করতে পারবে। দেখো বিশুদ্ধ আর এর মান যদি বের করতে হয় তাহলে ওহমস ল অ্যাপ্লাই করো। তাহলে প্রথমে 31 করো। আর সমান কি হয়, VR/I, সিম্পল। তাহলে এখানে কত ভোল্টেজ আছে ব্যাটারি দেখতে পাচ্ছ, আর এর অ্যাক্রসে ভোল্টেজ 40 ভোল্ট, কারেন্ট কত 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তাহলে কত হয়ে গেল 20 ওহম। দেখতে পাচ্ছ 20 কোথাও, এই তো, তাহলে এটাই হয়ে গেল। তাহলে এটা আর এর মান কত হবে 20 ওহম। তাহলে কোনটা আমরা দাগ দেবো, কিউ, 20 ওহম। পরে বলেছে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য, ধারক তো এটা, তাহলে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, আমরা জানি যে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিসি সমান লিখব আই ইন্টু এক্সি। এক্সির ভ্যালু কত 30, আই এর ভ্যালু কত 2 অ্যাম্পিয়ার, কত হয়ে গেল 60, কি হয়ে যাবে ভোল্টেজ, 60 কোথায় আছে এখানে, তাহলে দুই প্রান্তের বিভব পার্থক্য কত হবে, এটা আবেশকের দুই প্রান্তের বিভব পার্থক্য, আবেশক মানে এটা, তাহলে এটা সি, এটা এল। তাহলে আবেশকের দুই প্রান্তের বিভব পার্থক্য ভিএল, ভিএল সমান কি লিখবো, সেম আই ইন্টু আর মানে এক্সএল। আই হচ্ছে 2, এক্সএল এর ভ্যালু দেখো না কত আছে 15, 15 দুগুণে কত 30, তাহলে এটা হয়ে গেল 30 ভোল্টেজ। কোথায় আছে এটা, তাহলে এটা অ্যান্সার হবে আর। নেক্সট চলে আসো প্রযুক্ত মোট বিভব পার্থক্য। প্রযুক্ত মোট বিভব পার্থক্য তাহলে কার কার জন্য আসছে, রোধের জন্য আসছে, এল এর জন্য আসছে, সিআর জন্য। তাহলে এলসিআর সার্কিটের ক্ষেত্রে বিভব কত হয়, এলসিআর সার্কিটের বিভব কিভাবে বের করে, এলসিআর সার্কিটের বিভবে মনে করবে ফর্মুলা আছে যে ভি আর স্কোয়ার প্লাস ভিএল মাইনাস ভিসি তার স্কোয়ার, এটা এলসিআর সার্কিটের বিভব বের করে। তাহলে ভি আর তো কত ছিল 40 স্কোয়ার প্লাস ভিএল কত ছিল 30 আর ভিসি কত বেরিয়েছিল 60, তাহলে তার স্কোয়ার, সরি এটা তার স্কোয়ার। তাহলে এখানে কত আসছে 40 স্কোয়ার 4 4 16, 1600, আর এদিকে 30, 30 স্কোয়ার মানে 900, মানে 2500। তাহলে এখানে হচ্ছে 2500, 5 এর 5, তাহলে এখানে 50, 50 ভোল্ট। তাহলে দেখতে পাচ্ছ এখানে কোনো অপশানই কিন্তু 50 ভোল্ট বিভবের নেই, তাহলে এখানে একমাত্র কোনোটি নয় এটা হবে। তাহলে 50 ভোল্ট নেই যেহেতু এটার অ্যান্সার আমরা কত লাগাবো, ডি এরটার জন্য কোনোটি নয়। এবার ই এর জন্য কি হবে, আই সমান মাইনাস আই নট কস ওমেগা টি। আচ্ছা তাহলে এটা দেখে নেওয়া যাক, আই সমান মাইনাস দেওয়া আছে আই নট কস ওমেগা টি, এটা কার সাথে যায়, তাহলে বলো আমি যদি ধরে নিই যে ভোল্টেজ পরিবর্তী ভোল্টেজ ভি সমান V0 সাইন ওমেগা টি, যদি বলি আর সার্কিটের ক্ষেত্রে বিশুদ্ধ রোধক সার্কিটের ক্ষেত্রে কি হয়, বিশুদ্ধ রোধক সার্কিটের ক্ষেত্রে আমরা জানি যে সমদশায় থাকে ভোল্টেজ আর কারেন্ট, তাহলে তার ক্ষেত্রে আই সমান হয়ে থাকে I0 সাইন ওমেগা টি। বিশুদ্ধ আবেশক সার্কিটের ক্ষেত্রে এল সার্কিটের ক্ষেত্রে, বিশুদ্ধ এল সার্কিটের ক্ষেত্রে কি হয়ে থাকে, কারেন্টটা পিছিয়ে থাকে ভোল্টেজের তুলনায়, তাহলে তার ক্ষেত্রে কারেন্টটা কিরকম লেখা হয় I0 সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি মাইনাস কমন নিয়ে I0 সাইন
90টাকে সাইনে আনতে পারি, 90 ডিগ্রি মাইনাস ওমেগা টি। আর সাইন 90 মাইনাস থিটা মানে কি হয়ে থাকে, কস হয়ে থাকে, তাহলে মাইনাস I0 কস ওমেগা টি বলতে পারি। তাহলে বিশুদ্ধ এল সার্কিটের ক্ষেত্রে আমরা কত পেলাম, আই সমান I0 কস ওমেগা টি। আচ্ছা, বিশুদ্ধ সি সার্কিটের ক্ষেত্রে কি হয়, বিশুদ্ধ সি সার্কিটের ক্ষেত্রে আমরা পড়েছি যে কারেন্টটা ভোল্টেজের থেকে এগিয়ে থাকে কতটা, 90 ডিগ্রি দশাপার্থক্যে। তাহলে সাইন ওমেগা টি প্লাস 90, আর সাইন 90 প্লাস থিটা মানে তো কস থিটা, তাহলে I0 কস ওমেগা টি। তাহলে এটা হয়ে থাকে কোন সার্কিটের জন্য, সি সার্কিটের জন্য। তাহলে দেখো আর দেখা হলো, এল দেখা হলো, সি দেখা হলো, তাহলে এদের মধ্যে কোনটার সাথে ম্যাচ করছে এটা, অবশ্যই দেখতে পাচ্ছ এল সার্কিটের ক্ষেত্রেই হয় যে আই সমান মাইনাস I0 কস ওমেগা টি। তাহলে বিশুদ্ধ আবেশকের জন্য এটি প্রযোজ্য। তাহলে কি হবে, এখানে কেবলমাত্র আবেশক বর্তনী। তাহলে এটার অ্যান্সার কোনটা দেখাবো, যেটা ইউ হবে। তাহলে ইউ হবে এটা সঠিক উত্তর। তাহলে এই ছিল আমাদের প্রথম যে সেটটা ফিজিক্সের, তার সম্পূর্ণ সলিউশন। এবং পরবর্তী সেটের যদি তোমরা সলিউশন সব পেতে চাও, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো।